পরিযান পর্ব 15 ঈশিতা রহমান সানজিদা। নিজের পায়ের দিকে তাকাতেই চোখে জল ভরে ওঠে পরীর। আরেকটা নূপুর গেল কোথায়? কখন খুলে পড়ে গেছে তা টেরই পায়নি পরী। নূপুর জোড়া যে সোনালির, যাওয়ার আগে পরীকে দিয়ে গেছে, কিন্তু পরী তার মূল্য দিতে পারেনি, হারিয়ে ফেলল সেটা। চোখ মুছে পরী মেঝেতে বসে পড়ল। সোনালির এই একটা স্মৃতি পরীর কাছে ছিল, কিন্তু তার প্রতি হেয়ালিপনা কিভাবে করতে পারল পরী? মনটা খারাপ করে ওখানেই বসে রইল সে। কুসুম কাছে এসে বলে, কি হইছে আপা, নূপুরখানা পড়ল কই? জানি না কুসুম, আমি এখন কোথায় খুঁজব? জুম্মান পরীর পাশে বসে পড়ল। তুমি চিন্তা করো না আপা, তুমি তো অন্দর ছাড়া অন্যখানে যাও না, পুরা অন্দর খুঁজলেই পাওয়া যাইব। পরী ভেবে দেখল কথাটা ঠিকই বলেছে জুম্মান, কিন্তু সে তো বৈঠক ঘরেও গিয়েছিল। তাই পরী বলল, তুই আর কুসুম বৈঠকে গিয়ে খোঁজ, আমি অন্দরে দেখতাছি। কুসুম আর জুম্মান তাই করে। বৈঠক ঘরের আনাচে কানাচে খুঁজতে লাগলো দুজনে। শায়ের নিজের ঘর থেকে বের হয়ে দেখলো ওরা উকি ঝুঁকি দিচ্ছে। শায়ের কিছু বুঝতে চাইল কিন্তু পারল না। নওশাদ ভেজা কাপড়ে এসেছে। কুসুমকে দেখে ওর রাগ হলো। সে রাগান্বিত কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি আবার এসেছ? আমার গায়ে গোবর পানি দিয়ে মন ভরেনি তোমার? জুম্মান নওশাদের দিকে এগিয়ে গিয়ে বলে, আরে ভাই, পরী আপার এক পায়ের নূপুর হারাইয়া গেছে, তাই খুঁজতে আইছি। পরীর নূপুর এই দিকে পড়েছে, কই দেখি। নওশাদ এগিয়ে নিজেও খুঁজতে লাগলো। কুসুম জুম্মানকে চোখ মেরে বলল, পরী আপার কত শখের নূপুরটা, যে পাইয়া দিব তারে পরী আপা মনে হয় পুরস্কার দিব। চল জুম্মান, ভালো কইরা খুঁজি। পরীর মন পাওয়ার লোভে নওশাদ বলল, তোমরা যাও, পরীর নূপুর আমি খুঁজে দিব। দেখেন কিন্তু হবুদুল্লা ভাই, তাইলে পরী আপা আপনার উপর খুব খুশি হইব। নওশাদের পাগলামো দেখে শায়ের হেসেই যাচ্ছে। কি নাকানি চুবানি দিচ্ছে ওরা। হঠাৎই শায়ের খেয়াল হলো সকাল থেকে সে একটু বেশি হাসছে। আগে তো হাসতই না, হলো কি ওর? এসব ভাবতে ভাবতে শায়ের নিজ গন্তব্যে চলে গেল। শায়ের যখন ফিরল তখন বেলা 10:30টার বেশি বাজে। এসে দেখল নওশাদ এখনও সেই হারানো নূপুর খুঁজে যাচ্ছে। শায়ের হাসি চেপে এগিয়ে গিয়ে বলল, আপনি এখনও সেই নূপুর খুঁজে যাচ্ছেন? কি করব বলুন, পরীর নূপুর বলে কথা। আচ্ছা, আপনি কি ছোট কন্যাকে কখনো এখানে আসতে দেখেছেন? না তো। তাহলে তার নূপুর এখানে আসবে কিভাবে? বোকা বনে গেল নওশাদ। তাই তো, পরী তো কখনোই বৈঠক ঘরে আসে না, তাহলে নূপুর আসবে কোথা থেকে? তাহলে কি ওই কুসুম ওকে বোকা বানালো? রাগে গজগজ করতে করতে নওশাদ নিজের ঘরে চলে গেল। শায়ের মুচকি হেসে নিজের ঘরে চলে গেল। হতাশ হয়ে নিজের ঘরে বসে আছে পরী, খালি পায়ের দিকে তাকিয়ে আছে। সারা অন্দর খুঁজেও নূপুরটা পাওয়া গেল না। তারপর থেকেই পরীর মনটা একটু বেশিই খারাপ। পালঙ্ক থেকে উঠে গিয়ে সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। এক ঝাঁক মুক্ত বাতাস এসে ছুঁয়ে দিল পরীকে। চোখ দুটো বন্ধ করে ফেলে পরী। চোখের সামনে ভেসে উঠল সোনালির হাস্যোজ্জ্বল মুখটা। দেখতে বড়ই ভালো লাগছে পরীর। মনে হচ্ছে সোনালি ওর কাছেই আছে। কিন্তু এই ভালো লাগার স্থায়িত্ব বেশিক্ষণ হলো না। দরজায় ক্যাচক্যাচ শব্দে ফিরে তাকালো সে। রূপালি এসেছে। সে পরীর কাছে এসে দাঁড়ালো। শান্ত গলায় বলল, রাগ করে আছিস আমার উপর? পরী মুখ ঘুরিয়ে নিল, বলল, না পরী, আমি সিরাজকে ভালোবেসেছি, আর বড় আপা রাখালকে। বড় আপার ভাগ্যে তার ভালোবাসা থাকলেও আমার ভাগ্যে নেই। কষ্ট হলেও আমি মানিয়ে নিচ্ছি পরী। তুই কেন পারবি না? তুই তো কাউকে ভালোবাসিস না, তোর তো কোনো কষ্ট হবে না পরী। আমার মতো তো অতীতের স্মৃতি নিয়ে তোকে বাঁচতে হবে না। ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না, তেমনি ঘৃণা করা মানুষকে ভালোবাসা যায় না। এভাবে বলিস না পরী। নওশাদকে আমি চিনি, ও খুবই ভালো ছেলে। নিজের স্বামীকে এতদিনে চিনতে পারলে না, আর তুমি চিনবে তোমার দেওরকে? হাসালে আপা তুমি। কথার জালে বারবার রূপালীকে পেঁচিয়ে ফেলেছে পরী। আর কিছুই বলার নেই রূপালীর। যা করার এখন নওশাদকেই করতে হবে। পরীকে বোঝাতে হবে সে নওশাদ খুবই ভালো ছেলে। রূপালী আস্তে করে পরীর ঘর থেকে বের হয়ে এলো। পরী আবার জানালার ধারে গিয়ে আকাশপানে তাকালো। আজ আকাশে মেঘ নেই, ঝকঝকে রোদ উঠেছে। অথচ পরীর মনে রোদ নেই। মেঘে ঢাকা পড়েছে তার মনের সূর্যটা। পরী গোমরা মুখে আকাশটাকে দেখে চলছে। মালা মুখ কালো করে বসে আছে, পাশেই রূপালী বসে।
মালা সায় দিচ্ছে না পরীর বিয়েতে। সে তো নওশাদকে ভালোভাবে চেনে না, আর তাছাড়া নওশাদের পরিবার কেমন তাও জানে না। সোনালি তো চলেই গিয়েছে। রূপালী অনেক কষ্টে নিজের সুখ খুঁজে পেয়েছে, কিন্তু পরীর ব্যাপারে মালা খুব সচেতন, তাই মালার মনের ভেতর নাড়া দিচ্ছে ভয়। রূপালী বারবার মালাকে বুঝিয়েও মানাতে পারছে না। জুম্মান ঘাটে গেল পানি কতটুকু কমেছে তা দেখার জন্য। লাঠিটা উঠিয়ে সে দেখলো অনেক পানি কমে গেছে। যাদের বাড়িঘর একটু উঁচুতে ছিল তাদের ঘর জেগেছে। দু এক পরিবার ঘর ঠিক করে সেখানে থাকছে। বন্যা এসেছে আজ ২৬ দিন চলছে। জুম্মান সব হিসেব করে রেখেছে। হিসেবের দিক দিয়ে জুম্মান খুবই সচেতন। সে লাঠিটা আবার পুঁতে দিল। ঘুরে দাঁড়াতেই দেখলো নওশাদ দাঁড়িয়ে আছে। মিথ্যে বললে কেন আমাকে? কি মিথ্যা কইছি আমি? পরীর নূপুর সত্যিই হারাইছে? সত্যিই তো, আপা সকাল থেকে মন খারাপ কইরা বইসা আছে। সন্দিহান চোখে জুম্মানের দিকে তাকিয়ে নওশাদ বলল, তোমার আপা তো বৈঠক ঘরে আসে না, তাহলে নূপুরটা বৈঠক ঘরে আসবে কিভাবে? জুম্মান মাথা চুলকে বলল, সেটাও তো কথা। তাইলে আপা বৈঠক ঘরে আমগো খুঁজতে কইল কেন? নওশাদ বুঝল যে ছোট্ট জুম্মান কিছুই জানে না। ওই কুসুম মেয়েটাই কিছু করেছে। আসার পর থেকে ওর পিছনে লেগেই আছে মেয়েটা। এদিকে কবিরও নেই, দুই শ্বশুরের সাথে কোথায় যেন গিয়েছে। জুম্মান ছোট নৌকায় উঠতে উঠতে বলল, যাই আবার কতগুলো শাপলা নিয়ে আসি, দেখি আপার মন ভালো করতে পারি নাকি। নওশাদ শুনেই বলে উঠল, এই আমি যাব। বলতে বলতে এক প্রকার লাফিয়ে নৌকায় চড়ে বসে নওশাদ। দুজনে মিলে শাপলা বিলে আসলো। বিলে গিয়ে দেখলো ছেলেমেয়েরা গোসলে নেমেছে। পানি অনেক কমে গিয়েছে বিধায় ওদের যেন সুবিধা হয়েছে। একপাশে বিন্দুর ভেলা দেখা গেল, সেও শাপলা তুলতে এসেছে। জুম্মানকে দেখে সে ভেলা নিয়ে এগিয়ে এলো। আরে জুম্মান যে, তা কি মনে কইরা? আর এই বেডা কেডা? মেজো আপার দেওর গো। হের লগে আমাগো পরি আপার বিয়া হইব। বিন্দু পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করল নওশাদের। দেখতে ছেলেটা ভারী সুন্দর, শার্ট প্যান্ট পরায় আরও সুন্দর লাগছে। এই গ্রামে খুব কম যুবকরা শার্ট প্যান্ট পরে থাকে। টাকার অভাবে অনেকে কিনতে পারে না, লুঙ্গি আর গেঞ্জি পরেই থাকে সারাদিন। সম্পানও লুঙ্গি পরে। বিন্দু ভাবল, ইস, সম্পান যদি এই রকম শার্ট প্যান্ট পরতো কতই না সুন্দর লাগতো ওকে। নওশাদের মতো একজোড়া জুতো পরলে একেবারে সাহেবদের মতো লাগবে ভেবে মনে মনে হাসলো বিন্দু। কি গো বিন্দু দিদি, কইলা না আপার জামাই কেমন? রাজপুত্তুর রে জুম্মান, পরীর চান কপাল। যেমন সুন্দর পরী তেমন সুন্দর জামাই। পরীর লগে তো কথা কইতে হইব, সই আমার বিয়া করব। তুমি পরীকে দেখেছ কেমন দেখতে? হঠাৎই নওশাদ প্রশ্ন করে বসে। বিন্দু মৃদু হাসে নওশাদের আগ্রহ দেখে। এত গরজ কেন গো বাবু, তোর সয় না বুঝি? চান্দের লাহান মুখখান দেহার লাইগা তৈয়ার হইয়া যান। জ্ঞান হারাইতে পারেন, তয় এইডা কইতে পারি, আপনি ঠকবেন না। খিলখিল করে হেসে উঠল বিন্দু। তারপর নিজের কাজে মন দিল। বিন্দুর কথা ও হাসির তোর নওশাদের দোকান ভরে বাজে। সত্যিই এত অপরূপা পরী? জুম্মান হালকা ঝুঁকে শাপলা তুলতে গেল, কিন্তু নওশাদ তাতে বাধা দিল। পরীর জন্য সে নিজেই শাপলা তুলবে। তাই সে ঝুঁকে কয়েকটা শাপলা তুলল। আর একটু দূরে একটু পদ্ম দেখা যাচ্ছে। খুশি মনে নওশাদ পদ্মতে হাত দিল। পদ্মর বোটা একটু শক্ত বিধায় কসরত করতে হচ্ছে। এমন সময় জুম্মান হাতের বাঁশটা দিয়ে নৌকাটা হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভারসাম্য রাখতে না পারে নওশাদ ধপাস করে পানিতে পড়ে গেল। আশেপাশের সবাই তা দেখে হেসে উঠল। জুম্মান নিজেও হাসতে লাগলো। বিন্দু হাসি থামিয়ে বলল, কি গো বাবু, পরীর প্রেমে পড়ার আগেই জলে পড়লা? বিন্দুর হাসি আরও বাড়ল। এবার আর রাগ করল না নওশাদ, সে নিজেও হাসল। বলল, তোমাদের পরীর প্রেমেই আমাকে পানিতে এনে ফেলেছে, কি করব বলো? তুমি খুব রসিক বাবু, পরীর ভাগ্য ভালা। বিন্দুর প্রশংসায় নিজের প্রতি গর্ব হচ্ছে নওশাদের। সে সাবধানের সহিত পানি থেকে নৌকাতে উঠে আসে। তারপর ফিরে আসে জমিদার বাড়িতে। উঠোনের এক কোণে বাঁশের বেঞ্চি পাতা। শায়ের আর কবির সেখানে বসে কথা বলছে। নওশাদকে ভেজা গায়ে আসতে দেখে কবির বলে উঠল, তুই এভাবে ভিজলি কিভাবে? শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেছি। ইস, শেষমেশ পচা পানিতে পড়লি? যা কলপারে, আমি তোর জামা কাপড় দিচ্ছি। কবির উঠে চলে গেল। জুম্মান শাপলাগুলো দূরে ফেলে দিয়ে এলো। শায়ের অবাক হয়ে বলে, ফেললে কেন? তো কি করমু, ওই বেডার ভুল আপারে দিমু? আপা তো আমারে মাইরা ফালাইব। আপার ভালো লাগে না হ্যারে? তাহলে কাকে ভালো লাগে? আপনে রে। বলেই হাসলো জুম্মান। শায়ের বেশ অবাক হয়ে বলে, আমার থেকেও তো তোমার নওশাদ ভাই বেশি সুন্দর।
তাও তারে আমার ভালো লাগে না? হ্যাঁ, চেহারার কোনো মায়া নাই, কিন্তু আপনার আছে। আপনি অনেক ভালো মানুষ, আপনার কথাও ভালো লাগে। তাজ্জব বনে গেছে শায়ের। মাথা ঠিক আছে তো জুম্মানের? কোথাও নওশাদ আর কোথায় সে? আকাশ পাতাল তফাত। তার সাথে তো নওশাদের তুলনা হয় না। জুম্মান চলে যেতে নিচ্ছিল, কিন্তু আবার শায়েরের সামনে এসে বলে, একখান কথা কই সুন্দর ভাই, পরি আপার লগে আপনার কিন্তু খুব মানাইব। কথা শেষ করে জুম্মান আর দাঁড়ালো না, দৌড়ে অন্দরের ভেতরে চলে গেল। শায়ের স্তব্ধ হয়ে বসে রইল। পরে ভাবল, ছোট্ট ছেলে, মনে যা এসেছে তাই বলেছে। বুঝলে একথা বলতো না। কোথায় রাজকুমারী আর কোথায় সামান্য মালি। ঘুটঘুটে অন্ধকার, রাত্রি অনেক, তা বোঝাই যাচ্ছে। মধ্যরাতের বেশি তো হবেই। জমিদার বাড়ির চাকররা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে। অন্দরের দরজা খুলে বৈঠকে প্রবেশ করে কেউ। তার হাতে হারিকেন। মুখটা সপ্তবর্ণে ঢেকে কিছু একটা খোঁজার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তবুও সে হাল ছাড়ছে না। তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে, আপনি আবার বৈঠকে এসেছেন? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।